সিটি অফ লাভ, এই গল্পের শহরটা আমাদেরও হতে পারত। প্রিয়তা, তুমি একটু শান্ত হও। আমি বলছি, তুমি একটু শান্ত হও। না না বাবা, তুমি আগে বলো না কি হয়েছে। বলছো না কেন আমায়? তৈমুরের উপর আক্রমণ করা হয়েছিল আজ। গুলি করা হয়েছিল তৈমুরকে। প্রিয়তার মাথায় যেন বাজ পড়ল। আশরাফুদ্দিন আরো কিছু বললেন, তবে তা প্রিয়তার কান অব্দি গিয়েছে কিনা জানা নেই। তার আগে মেয়েটা হাউমাউ করে কান্নায় ভেঙে পড়ে। পেছন থেকে সামিরা এসে প্রিয়তাকে ধরে। উনি ঠিক আছেন? আরে সামিরা, এ সামিরা বল না, উনি ঠিক আছে? আমি ওনার কাছে যাব, যাব আমি। কাঁধ থেকে সামিরার ধরে রাখা হাত ছাড়িয়ে বাবার হাত ধরে বলতে থাকে, বাবা, ও বাবা, আমি যাব হসপিটালে, নিয়ে যাও না বাবা। বাবা, নিয়ে চলো আমায় তুমি, আমি যাব। তুমি শুনতে পাচ্ছ বাবা? উনি ঠিক আছেন তো বাবা? আমি একবার চোখের দেখা দেখতে চাই বাবা। লজ্জা লজ্জা ভুলে মেয়েটা বাবার সামনে আকুতি মিনতি করছে। আশরাফুদ্দিনের বুকটা ভারী হয়ে ওঠে। না জানি মেয়েটার কতটা কষ্ট হচ্ছে। মেয়ের মাথায় হাত বুলিয়ে বলেন, নিয়ে যাব তো আগে ড্রেস চেঞ্জ করে আসো না মা। আমি এভাবেই যাব বাবা, আমি এভাবেই যাব। তুমি আমায় নিয়ে চলো এক্ষুনি। গুটি কয়েকদিন বাদেই নির্বাচন। সেই অনুযায়ী তৈমুরের প্রচার প্রসারের কাজ অনেকটা এগিয়ে আছে বিরোধী দলের থেকে। প্রতিদিন সমাবেশ, ভাষণ একের পর এক আছেই, আজও ছিল। আজকের সমাবেশে তৈমুরের দলের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ ছিল। তৈমুর নিজের ভাষণ শেষ করে মাত্রই নিজের জন্য নির্ধারিত আসনে বসেছিল। হুট করে কোত্থেকে যেন একটা গুলি এসে তৈমুরের মাথার ওপরে বেনারে গিয়ে লাগলো। তৈমুর উঠে দাঁড়ায়, তার সামনে বডিগার্ডরা চলে আসে মুহূর্তেই। গুলির শব্দে মুহূর্তেই সাধারণ লোকজন আতঙ্কে ছোটাছুটি শুরু করে দেয়। স্টেজের ঠিক পাশেই মিশু, অভ্র আর রবিন দাঁড়িয়েছিল। গুলিটা ব্যানারের ওপর থেকে নিচের দিকে লেগেছে, সেটা মিশু খেয়াল করে আর আশেপাশে উঁচু বিল্ডিং দেখতে থাকে। হুট করে চোখ যায় অপর পাশে তিনতলা বিল্ডিং এর ছাদে কালো পোশাকধারী ব্যক্তি বন্দুক তাক করে আছে, গুলি করার জন্য তাক করে আছে। তৈমুরের সামনের দিকে বন্দুকধারী বডিগার্ড থাকলেও যে পাশের বিল্ডিং থেকে লোকটা গুলি করেছে ওই পাশে কেউ নেই। মিশু দৌড়ে গিয়ে তৈমুরকে ধাক্কা তার জায়গা থেকে সরিয়ে দেয়, কিন্তু নিজে চলে আসে গান পয়েন্টে। উপস্থিত বুদ্ধিকে কাজে লাগিয়ে উল্টো ঘুরে দাঁড়ায় মিশু। গুলি এসে লাগে ছেলেটার কাঁধ বরাবর। মুহূর্তে স্টেজে লুটিয়ে পড়ে মিশু। হন্তদন্ত হয়ে তৈমুর এগিয়ে আসে মিশুর কাছে। মিশুকে পাজাকোলা করে তুলে নেবে, ঠিক সেই মুহূর্তে আরেকটা গুলি ছুটে আসে। স্টেজে লুটিয়ে পড়ে তৈমুর নিচেও। গুলিটা তার পেট বরাবর লেগেছে। হসপিটালের ভিআইপি কেবিনের বাইরে তৈমুরের বাড়ির সবাই ভিড় করে আছে। অভ্র, রবিন, আদিত্য দৌড়াদৌড়ি করে সব ঔষধের ব্যবস্থা করছে। তৈমুরকে অপারেশন থিয়েটারে নেওয়া হয়েছে। অপারেশন চলছে মিশুরও। মিশুর অবস্থা স্থিতিশীল হলেও তৈমুরের অবস্থা শঙ্কাজনক বলে জানিয়েছেন ডক্টররা। মা, ও মা, উনি ঠিক হয়ে যাবে তাই না? বলো না, বাইরের সবাই কি সব বলছে তা সব মিথ্যা তাই না? আকস্মিক প্রিয়তা কোত্থেকে এসে মায়ের কোলে মাথা রেখে নিচে বসে পড়ে। আফিয়া বেগম মেয়েকে এখানে দেখে অবাকই হয়েছে। সে তো আশরাফুদ্দিনকে না করেছিল মেয়েকে জানাতে। প্রিয়তার দুই বাহু ধরে পাশের চেয়ারে উঠিয়ে বসায়। সব ঠিক হয়ে যাবে মা। ওই দেখো অপারেশন চলছে তৈমুরের, তুমি দোয়া করো। মাকে ধরে আবারও হাউমাউ করে কান্না করে দেয় প্রিয়তা। প্রিয়তার আর্তনাদ শুনে উপস্থিত সকলের চোখ ভিজে ওঠে। আপনারা কি পেশেন্টের বাড়ির লোক? ডাক্তার অপারেশন থিয়েটার থেকে বের হয়ে জিজ্ঞেস করে। সকলেই সেদিকে এগিয়ে যায়। আপনাদের পেশেন্ট আউট অফ ডেঞ্জার। সবকিছু ঠিক থাকলে 24 ঘন্টা সময় লাগবে জ্ঞান ফিরতে। দুপুরের সময় প্রিয়তা এখানে এসেছে। এখন রাত প্রায় 1টা বাজতে চললো। তার পরনে এখনো কলেজ ড্রেস। হাজার বলেও তাকে এখান থেকে সরানো যায়নি। একটাই কথা বলছে বারবার, ওনার জ্ঞান না ফেরা অব্দি আমি এখানেই থাকবো, এখানেই থাকবো। সবাই হার মেনে নিয়ে তাকে আর কেউ রাতে বাড়িতে যাওয়ার জন্য জোর করেনি। আফিয়া বেগম রুহানি ইফাদের বুঝিয়ে বাড়ি পাঠিয়েছেন এখান থেকে ভিড় না করাই ভালো। আপাতত হসপিটালে রয়েছে প্রিয়তা, হাসিয়া বেগম, তোফাজ্জল আহসান, আদিত্য আর তৈমুরের বন্ধুরা। আদিত্য আর তৈমুরের বন্ধুরা আপাতত নিশুর অপারেশন থিয়েটারের বাইরে দাঁড়িয়ে আছে। ও তো এত মেজর অপারেশন না, তবুও এত দেরি হচ্ছে কেন তা কেউ বুঝতে পারছে না। তৈমুরকে কেবিনে দেওয়া হয়েছে। ভেতরে গিয়ে ভিড় করতে না করেছেন নার্সরা। কেবিনের দরজায় থাকা কাচের ফাঁক দিয়ে নিস্তেজ হয়ে শুয়ে থাকা তৈমুরের পানে তাকিয়ে আছে প্রিয়তা। ডাক্তারকে কত করে বলল একবার ভেতরে যেতে দিতে,
একবার চোখের দেখা দেখে ফিরে আসতো, কিন্তু ডাক্তারটা মানতে নারাজ। জ্ঞান ফেরার আগে ভেতরের কাউকে অ্যালাউ করা হবে না। হাসিয়া বেগম ওয়াশরুমে গিয়েছিল, এসে প্রিয়তাকে দাঁড়িয়ে থাকতে দেখে সেই দিকে এগিয়ে যায়। মেয়েটা এখনো কাঁদছে। হাসিয়া বেগম এগিয়ে যায় তার দিকে। আর কাঁদিস না মা, আর কাঁদিস না। জ্ঞান ফিরলেই তৈমুরকে দেখতে পাবি। তোফাজ্জল আহসান ছেলের কেবিন থেকে কিছুটা দূরে বসে আছে। এতগুলো বডিগার্ড থাকতেও ছেলের গায়ে গুলি লাগলো। সে তো নিজেও সমাবেশে উপস্থিত ছিল, সে কেন ছেলের সুরক্ষা নিশ্চিত করতে পারলো না? আশরাফুদ্দিন সবাইকে বাড়ি রেখে আবারও হসপিটালে এসেছে। করিডোর দিয়ে তৈমুরের কেবিন যাওয়ার সময় নজরে এলো মাথায় হাত দিয়ে নিচু করে রাখা তোফাজ্জল আহসানের দিকে। হাঁটার গতি কমালেন ভদ্রলোক। ইতস্তত বোধ করছেন তোফাজ্জল আহসানকে কিছু বলতে, কিন্তু এই সময় এত কিছু মনে না নিয়ে বাল্যকালের বন্ধুর পাশে বসে পড়েন। চিন্তা করিস না, ডক্টর তো বলেছে এখন স্টেবল আছে তৈমুর। পাশ থেকে আশরাফুদ্দিনের কথা শুনতে পেয়ে ঝট করে মাথা তুলে তাকায়। আগে পিছে কিছু চিন্তা না করে বসে থেকেই গলা জড়িয়ে নেয় বন্ধু। আমার ছেলে আশু, আমার ছেলেকে নিরাপত্তা দিতে পারিনি আমি। তোফাজ্জল আহসানের কথা আটকে যাচ্ছে বারবার। কিছু হবে না, শান্ত হ, সব ঠিক হয়ে যাবে। তোফাজ্জল আহসান না চাইতেও নিজেকে ধাতস্থ করে। এভাবে কান্না করা তার সাথে যায় না। প্রসঙ্গ পাল্টাতে আশরাফুদ্দিন বলবে তার আগেই তোফাজ্জল আহসান বলে ওঠে, প্রিয়তা, মেয়েটা অনেক ভেঙে পড়েছে, থাকুক এখানেই, বাড়ি যেতে জোর করিস না। আশরাফুদ্দিন সায় জানায় তার কথায়। আপনারা কি পেশেন্টের বাড়ির লোক? ডাক্তার অপারেশন থিয়েটার থেকে বেরিয়ে এসে অভ্রদের দাঁড়িয়ে থাকতে দেখে জিজ্ঞাসা করলো। ডাক্তারকে বের হয়ে আসতে দেখে তারা এগিয়ে যায়। হ্যাঁ, আমারই ওর বাড়ির লোক। ডাক্তার আর কিছু না বলে চুপ করে থাকে। তার নীরবতা দেখে রবিন বলে, অপারেশন ভালোভাবে হয়েছে তাই না? ওর জ্ঞান ফিরতে কতক্ষণ সময় লাগবে? তো কাঁধে গুলি লেগেছিল? দেখুন, আপনাদের পেশেন্টের কাঁধে গুলি লেগেছিল, সেটা আমরা বের করতে সাকসেস হয়েছি। কিন্তু কি? আদিত্য বলে, কিন্তু আপনাদের পেশেন্টের ব্রেন টিউমার ধরা পড়েছে, আর এটা অনেক ক্রিটিক্যাল অবস্থায় রয়েছে। দ্রুত থেকে দ্রুত সময়ে অপারেশন করা দরকার। উপস্থিত সকলের মাথায় যেন বাজ পড়ল। ব্রেন টিউমার নিয়ে সুর? কি বলছেন কি আপনি? ব্রেন টিউমার? অপারেশন শেষ করে আমরা কিছু টেস্ট করার মাধ্যমে শিওর হয়েছি। তো অপারেশন শুরু করুন যত দ্রুত সম্ভব। পেশেন্টের অবস্থা এখনও স্টেবল নয়। অপারেশন করার মতো স্টেবিলিটি এলে তবেই অপারেশন সম্ভব। অভ্রের কথায় প্রত্যুত্তর করলো ডক্টর। আমরা কি এখন দেখা করতে পারবো ওর সাথে? ঘণ্টাখানিকের মাঝে কেবিনে শিফট করা হবে, তখন দেখা করতে পারবেন। বলেই ডাক্তার প্রস্থান সেখান থেকে করে। অভ্র রবিন বিধ্বস্ত, ক্লান্ত দেহ নিয়ে পাশের সেটে বসে পড়ে। আদিত্য জিজ্ঞেস করে, তোমরা কখনো নিশু ভাইয়ের কোনো লক্ষণ খেয়াল করোনি? হুট করে হওয়ার মতো রোগ তো এটা না। না, ও তো কখনো কিছু শেয়ার করে না, ইন্ট্রোভার্ট অনেক। আমি অনেক সময় খেয়াল করেছি ও মাথা ব্যথায় কাতর হতো। জিজ্ঞেস করার সব সময় বলতো তেমন কিছু না, সাধারণ মাথা ব্যথা। হতে পারে ভাই, নিজেও জানতো না। চিন্তা করো না, অপারেশনের পর সব ঠিক হয়ে যাবে। অভ্র মাথায় হাত দিয়ে নিচের দিকে তাকিয়ে আছে। তাদের নিশু এত বড় রোগ নিজের মাঝে নিয়ে চলাচল করতো আর তারা বুঝতেও পারেনি। সত্যি কি নিশু এই সম্পর্কে অবগত ছিল না? ছিল অবশ্যই। নিশু জানতো, কিন্তু কোনো প্রকার পদক্ষেপ নেওয়ার প্রয়োজন মনে করেনি ছেলেটা। নিশু তো অনেক আগেই বেঁচে থাকার ইচ্ছা হারিয়েছে। তখনই শাহেদ এলো তাদের কাছে। ভাই, তৈমুর ভাইয়ের জ্ঞান ফিরছে। প্রিয়তা কেবিনের দরজায় দাঁড়িয়ে আছে। হাসিয়া বেগম আর তোফাজ্জল আহসান ছেলের সাথে দেখা করতে ভেতরে গিয়েছে। দুজনের বেশি লোক কেবিনে যেতে অ্যালাউ করছে না নার্স। বেশ কিছুটা সময় পর বেরিয়ে আসে হাসিয়া বেগম আর তোফাজ্জল আহসান। দরজায় প্রিয়তাকে দাঁড়িয়ে থাকতে দেখে হাসিয়া বেগম হালকা হেসে বলে, তোর কথা বলছিল তৈমুর, ভেতরে যা। প্রিয়তা কেবিনে ঢোকার আগে ভেতরে নার্স বেরিয়ে এলো কেবিন থেকে। প্রিয়তা ধীর পায়ে দরজা খুলে ভেতরে ঢোকে। তৈমুর শুয়ে আছে, চোখের ওপর হাত ভাঁজ করে দিয়ে রেখেছে, চোখে হয়তো লাইট লাগছে। দরজার কাছ থেকেই তৈমুরকে অবলোকন করছিল প্রিয়তা। তখনই তৈমুর ওই অবস্থায় থেকেই বলে ওঠে, দরজা লাগিয়ে দিয়ে আয়। প্রিয়তা ভাবছে উনি চোখ বন্ধ অবস্থায় বুঝলো কিভাবে তার উপস্থিতি। ভাবনার সমাপ্তি ঘটিয়ে ধীর পায়ে তৈমুরের দিকে এগিয়ে যায় প্রিয়তা। তৈমুর চোখের ওপর থেকে হাত উঠিয়ে কিছুটা জায়গা করে দিল। আমার পাশে এসে বস।
বাধ্য মেয়ের মতন তৈমুরের পাশে বসে। ব্যথা করছে এখনো? তৈমুর হ্যাঁ বোধক মাথা নাড়ে। প্রিয়তা বেড থেকে নামতে নেয়। কোথায় যাচ্ছিস? আপনি চুপ করুন। ব্যথা নিয়ে কথা কেন বলছেন আপনি? আমার বুকে ব্যথা করছে, তুই এখানটায় মাথা রাখ। প্রিয়তা পা আপনা আপনিই থেমে যায়। এই অসুস্থতা নিয়েও লোকটা মজা নিচ্ছে। সে সত্যি ভয় পেয়ে গিয়েছিল। আপনি ব্যথা পাবেন। বেশি কথা বলতে পারবো না প্রিয়, যা বলেছে তাই কর। প্রিয়তা হালকা করে তৈমুরের বুকে মাথা রাখে, যাতে বেশি ভয় না লাগে। প্রিয়তার পরনে সেই সকালের কলেজ ড্রেস। বাবার কাছে মা ড্রেস পাঠিয়ে দিল, ড্রেসটা পাল্টানোর মন মানসিকতা ছিল না। তৈমুর তার ক্যামেলাযুক্ত হাত দিয়ে প্রিয়তার মাথায় হাত বোলাতে লাগলো। বাড়ির চেষ্টা কেন? গায়ে এখনো কলেজ ড্রেস? আপনার জ্ঞান ফেরার অপেক্ষায় ছিলাম। মিনমিন করে বলে প্রিয়তা। এত কান্নাকাটি করছিস কেন? মরে গেছি কি আমি? চুপ করুন। আপনি এত কথা কেন বলছেন? ব্যথা বাড়বে, চুপ করে থাকুন। তৈমুর কিছু বলতে যাবে তার আগে কেবিনের দরজা খুলে অভ্ররা প্রবেশ করে। তৈমুর? কারো কণ্ঠ শুনে প্রিয়তা ছট করে তৈমুরের বুকের উপর থেকে মাথা তুলে নেয়। এভাবে ভেতরে ঢুকে অভ্র রবিনা হতভম্ব হয়ে গিয়েছে। তারা জানতো না এখানে প্রিয়তা আছে, তাহলে নিশ্চয়ই এখন আসতো না। তৈমুর স্বাভাবিক ভাবেই বলে, দাঁড়িয়ে আছিস কেন? ভেতরে আয়। পাশে থাকা প্রিয়তার দিকে বাঁকা চোখে তাকে ক্ষীণ আওয়াজে বলে, তোকে না দরজা লাগিয়ে দিতে বলেছিলাম? আমি তো চাপিয়ে রেখে এসেছিলাম। তৈমুর তপ্ত শ্বাস ফেলে। সেও বা কাকে বলছে? নিশু ঠিক আছে? বেড়ে দেওয়া হয়েছে ওকে? অভ্র রবিনকে উদ্দেশ্য করে জিজ্ঞেস করে তৈমুর। নিশুর কথা উঠতেই মুখে আধার নামে বাকি দুজনে। তাদের চুপ থাকতে দেখে তৈমুর পুনরায় বলে, নিশু ঠিক আছে? নিশুর ঠিক নেই তৈমুর, আমাদের নিশুর ঠিক নেই। ব্রেন টিউমার ধরা পড়েছে নিশুর। মা বাবা আর ছোট বোনকে নিয়েছিল নিশুর পুরো দুনিয়া। ছোট একটা পরিবারের সুখ শান্তির কোনো কমতি ছিল না। নিশু অল্পভাষী হলেও বন্ধু আর পরিবার, বিশেষ করে বোনের সামনে মুক্ত পাখির মতন থাকতো। নিশু অনেক বড় হয়ে যাওয়ার পরও দাম্পত্যের কোনো সন্তান হচ্ছিল না। অনেক চিকিৎসা করার পর আল্লাহ তাদের কোল আলো করে নিশুর বোনকে পাঠায়। বোন পাওয়ার সব থেকে খুশি ছিল নিশু। হস্টেল থেকে বাড়িতে গেলে তার সম্পূর্ণ সময় ছোট বোনকে নিয়েই কাটতো। কিন্তু আমাদের জীবনে সুখ আসে ক্ষণস্থায়ী হতে, তেমনি নিশুর জীবনে সুখটা বেশি দিন স্থায়ী ছিল না। সময়টা ছিল 2020 সালের আগস্ট মাস। বাংলাদেশে তখন করোনা ভাইরাস মহামারী আকার ধারণ করেছে। নিশুর বাবা ছিলেন পেশায় ডাক্তার। নিঃস্বার্থভাবে জনগণের সুস্থতা নিশ্চিত করতেই নিজ কর্ম জীবনে অধিক ব্যস্ত হয়ে পড়েন তিনি। লকডাউন চলায় নিশু নিজেও তখন বাড়িতে ছিল। একদিন হুট করে নিশুর বাবা অসুস্থ হয়ে পড়েন। অসুস্থতা চোখের পলকে বাড়তে লাগে বাড়ি জুড়ে। রোগীদের চিকিৎসা করার সময় কোনোভাবে নিশুর বাবা ইনফেক্টেড হয়ে পড়েন। তিনি সেই বিষয়ে অবগত ছিলেন না। পরদিন করোনা টেস্টে বাড়ির সকলের করোনা পজিটিভ ধরা পড়ে। পুরো পরিবার সহ তখন হসপিটালে ভর্তি। সর্বপ্রথম পৃথিবীর মায়া ত্যাগ করেন নিশুর মা। মায়ের মৃত্যুর খবর নিশু জানতে পারেনি। জেনেছিল তখন যখন তার বাবাও পৃথিবীর মায়া ত্যাগ করে পাড়ি জমিয়েছিল পরপারে। শারীরিক মানসিকভাবে ভঙ্গুর নিশু দিন রাত এক করে বোনের পাশে বসে থাকতো, নিজের চিকিৎসা না নিয়ে। দিন রাত মোনাজাতে বোনের সুস্থতা কামনা করত। সে তো আশ্রয়স্থল হারিয়েছে, বোন তাকে যেন না হারায়। কিন্তু নিয়তির নির্মম পরিহাস তাকে শূন্য বানিয়ে দিল। 9 কি 10 বছরের ছোট মেয়ে কতদিন আর টিকে থাকতে পারে? সেও পারল না। 15 দিন রোগের সাথে লড়াই করে সেও চলে যায় বাবা মার কাছে। নিশু তখন শূন্য। বোন চলে গেছে, কেউ তাকে বিশ্বাস করাতে পারেনি। হাওয়া উপরে কান্না করেছিল নিশু। সেই ওয়ার্ডে থাকা প্রতিটা মানুষ শুনেছিল একটা ভাইয়ের আর্তনাদ কতটা। তার আর্তনাদ ছিল কেন তাকে শূন্য করে পৃথিবীর বুকে বাঁচিয়ে রেখেছে। তার কেউ নেই, তার বোনটাকে সে বাঁচাতে পারেনি, সে কেন বেঁচে থাকবে? খবর পেতে তৈমুর সহ বাকি বন্ধুরা পাগলাটে নিশুকে নিয়ে অভ্রর বাসায় যায়। তৈমুর ঢাকায় নিয়ে আসতে চাইলেও নাকচ করে দেয় নিশু। এখানে থাকলে তাও অন্তত দিনে একবার কবর দেখতে যেতে পারবে, নয়তো নিজের ভেতর জমে থাকা কষ্ট তাকে তিলে তিলে শেষ করে দিত। সেই থেকে অল্পভাষী নিশু যেন কথা বলতেই ভুলে গিয়েছিল। দিন যায়, বছর যায়, কিন্তু সে নিজের ভেতরে আত্মগ্লানি সযত্নে পুষে রাখে নিজের ভেতর। অবুঝ নিশু এখনো স্বপ্নের আধারে বোনকে খুঁজে বেরোয়। তার বোনটা অত্যন্ত চঞ্চল ছিল, পুরো ইফার মতন। তাই তো ইফাকে দেখলেই বোনের কথা বেশি করে স্মরণে আসে। বছর খানেক আগে নিশু বিদেশে চলে যাওয়ার সিদ্ধান্ত নেয়। মেডিকেল ট্রিটমেন্ট করার সময় তার ব্রেন টিউমার নজরে আসে।
তখন সেটা ছোট পর্যায়ে ছিল। ডাক্তার জানিয়েছিল অপারেশনের মাধ্যমে সম্পূর্ণ সুস্থ হওয়া সম্ভব, কিন্তু নিশু কোনো প্রতিক্রিয়া দেখায়নি। মাথার যন্ত্রণা সাময়িকভাবে নিরাময়ের জন্য ঔষধ সেবন ব্যতীত আর কোনো পদক্ষেপ নেয়নি সে। আপনারা যত দ্রুত সম্ভব ওর অপারেশন শুরু করুন। তৈমুরের স্যালাইন চলছিল। নিশুর অসুস্থতার খবর শুনতে পেয়ে তৈমুর হাতে ক্যানোলা নিয়ে ডাক্তারের কেবিনে উপস্থিত হয়েছে। তার পাশে সাহেব স্যালাইনের বোতল হাতে দাঁড়িয়ে আছে। এখনো স্যালাইন চলছে তৈমুরের। এ কি, আপনি এভাবে এখানে কেন? তৈমুরকে এইভাবে দেখে ডাক্তার হতভম্ব হয়ে যায়। এত কথা না বলে আপনাকে যেটা বলেছে সেটা করুন। নিজের অপারেশন শুরু করুন। দেখুন, আপনাদের বন্ধুর অবস্থা ক্রিটিক্যাল। এই অবস্থায় আমাদের হসপিটালের কোনো ডাক্তার সার্জারি করতে রাজি হবে না। আপনারা যদি ক্রিটিক্যাল পেশেন্ট হ্যান্ডেল না করতে পারেন তো এটা দেশের হসপিটাল কিভাবে হয়? রাগে নাকের পাটা ফুলে ফুলে উঠছে। পাশ থেকে অভ্র বলে ওঠে, দেখুন, আপনাদের জন্য আমরা বিদেশি ডাক্তার অ্যাসাইন করতে পারি, কিন্তু কিন্তু কি? এটা কিন্তু অনেকটা ব্যয়বহুল। এবার তৈমুরের রাগের সীমা অতিক্রম হয়ে যায়। তো আমাদের দেখে কি ভিখারি মনে হচ্ছে আপনার, যে আমরা এফোর্ড করতে পারবো না? তেমন কিছু নয় আসলে। ডাক্তার আমতা আমতা করে। কার সামনে কি বলে ফেসে গেল সে। আসলে নকলে বলছি না, কালকের মধ্যে অপারেশন শুরু করুন, যত টাকা লাগে। আমি আমার বন্ধুকে সুস্থ দেখতে চাই। বলেই ঝট করে কেবিন থেকে বেরিয়ে যায় তৈমুর। তার সাথে পায়ে পা মিলিয়ে চলতে নাজেহাল অবস্থা হচ্ছে বেচারা শাহেদের। সকালেই তৈমুর প্রিয়তাকে বাড়ি পাঠিয়েছিল। কাল সারাদিন মেয়েটা কলেজ ড্রেসে ছিল। প্রিয়তা মাত্রই এলো, তাকে তৈমুরের পাশে রেখে হসপিটাল থেকে বাড়ি যান হাসিয়া বেগম। তৈমুরকে হসপিটালে অ্যাডমিট থাকতে হবে বেশ কয়েকদিন। হাসিয়া বেগম ছেলেকে হসপিটালের খাবার খাওয়াতে নারাজ। সে বাড়ি থেকেই রান্না করে নিয়ে আসবেন। প্রিয়তা দরজা খুলে ভেতরে ঢোকে। তৈমুর বেডে শুয়ে আছে, হয়তো ঘুমাচ্ছে। সে আর কালকের মতন ভুল করে না। দরজা লক করেই ভেতরে আসে। তার হাতে আদিত্যের এনে দেওয়া সুপের ট্রে। লোকটা কালকে থেকে না খেয়ে রয়েছে। ট্রে পাশে রেখে বেডের ওপর একপাশে বসে প্রিয়তা হালকা করে ডাকে, শুনছেন? উঠুন। তৈমুর জেগেই ছিল। চোখ খুলে দেখতে পেল প্রিয়তা তার দিকে মিষ্টি এক হাসি দিয়ে তাকিয়ে আছে। তৈমুরের দিকে হাত এগিয়ে দিতে দিতে প্রিয়তা বলে, নিন আমার হাত ধরে হালকাভাবে বালিশে পেটে নিয়ে দিন। স্যুপ নিয়ে এসেছি, খাইয়ে দেব আমি। তৈমুর বাধ্য ছেলের মতন প্রিয়তার কথা শুনে আধাশোয়া হয়ে বসে। তুই খাইয়ে দিবি? প্রিয়তা কিছু না বলে পাশের টেবিল থেকে সুপের বাটি তুলে নিয়ে স্পুনের সাহায্য নিয়ে নিজের মুখের সামনে নিয়ে হালকা করে ফু দেয় দুবার। এরপর সযত্নে তৈমুরের মুখের সামনে তুলে ধরে। তৈমুর বাক্য ব্যয় না করে তা মুখে পুরে নেয়। আদিত্য, শাহেদ, সবাই কই? খেতে খেতে তৈমুর জিজ্ঞেস করে, ভাইয়া তো অব্র ভাই আর রবিন ভাইয়ের জন্য খাবার আনতে গিয়েছে। ভাইয়ারা সবাই রাতে নিশু ভাইয়ের ওখানে ছিল। নিশোর কথা উঠতেই তৈমুরের চোখ মুখ আঁধারে ছেয়ে যায়। প্রিয়তা তা লক্ষ্য করে। ডাক্তারের সাথে তৈমুরের কথোপকথন সে শুনেছে। এর আগে লোকটাকে এত অসহায় কখনোই দেখেনি। আপনি একবার গিয়ে দেখে আসতেন ভাইয়াকে। হুইল চেয়ার এখানেই আছে, নিয়ে যাব আমি। না, ওকে ওই অবস্থায় দেখার সাহস আমার নেই প্রিয়। আমি যাব না। তৈমুর হাইপার হয়ে যায়। আচ্ছা আচ্ছা, ভাইয়া সুস্থ হয়ে যাবে তাড়াতাড়ি ইনশাআল্লাহ। আর খাবো না প্রিয়, জোর করিস না। লাইট অফ করে দে। প্রিয়তা আর জোর করে না। লোকটার মন মেজাজ ঠিক নেই। পরিবার সহ সকলেই চিন্তিত নিশোকে নিয়ে। ছেলেদের দুই কোলে কেউ নেই। প্রিয়তা হেঁটে গিয়ে রুমের লাইট অফ করে দিয়ে নিজ জায়গায় ফিরে গিয়ে বসে। হালকা হাতে তৈমুরের মাথায় হাত বুলাতে বুলাতে বলে, চিন্তা করবেন না, কালকের মধ্যেই ডক্টর এসে যাবে। অপারেশন করলেই ভাইয়া ভালো হয়ে যাবে। আমরা সবাই দোয়া করছি, আপনি চিন্তা করবেন না। তৈমুর কিছুই বলে না। সবাই যতটা হালকা ভাবে নিচ্ছে বিষয়টা তার থেকে কয়েক গুণ জটিল। মনে মনে আওড়ায় তাই যেন হয়। সেই কখন থেকে আদিত্যের ফোনে লাগাতার কল করে যাচ্ছে প্রিয়তা, তবে ফলাফল শূন্য। আজ নির্বাচন, ফলাফল বেরিয়েছে কিনা জানতেই কল করেছে সে। কানে গুঞ্জন এসেছে, কিন্তু সঠিক তথ্য কারো কাছে জানা নেই। দুপুর বেলাতেই আফিয়া বেগম প্রিয়তা আর সামিরাকে নিয়ে তৈমুরদের বাড়ি চলে এসেছেন। এখন সন্ধ্যা নেমে এসেছে ধরণীতে। বাড়ি ভর্তি সকলেই এখন ড্রয়িং রুমে উপস্থিত। হাসিয়া বেগম তোফাজ্জল আহসানকে কল করেছেন বহুবার, কেউ ফোন তুলছে না। এতে করে তাদের চিন্তা বেড়েই চলেছে। রুম জুড়ে পায়চারি করছেন হাসিয়া বেগম, প্রিয়তা
আদিত্যের নাম্বারে আবারও কল দেবে, ঠিক সেই মুহূর্তে ফোনে তৈমুরের কল আসে। তড়িঘড়ি করে ফোন তুলে কানে নেয় প্রিয়তা। পাশে বসা ইফা ফিঙ্গার ক্রস করে ফোনের দিকে কান পেতে রেখেছে। প্রিয়, এমপি তৈমুর ইফতেখার এহসান স্পিকিং। তৈমুরের কথা শুনে সাহসা চিৎকার করে ওঠে ইফা, সাথে প্রিয়তা নিজেও। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া। প্রিয়তার মুখের কথা শুনে নুরি বেগম এক প্রকার দৌড়ে গিয়ে টেবিলে থেকে মিষ্টির প্যাকেট নিয়ে এসে একে একে সবাইকে খাওয়াতে লাগলো। প্রিয়তা ফোন এগিয়ে দেয় হাসিয়া বেগমের দিকে। হাসিয়া বেগমের চোখে পানি চিকচিক করছে। একজন মায়ের জন্য ছেলে সাফল্য দেখা ঠিক কতটা অনুভূতিপূর্ণ অন্য কেউ তা উপলব্ধি করতে পারে না। কল কাটার আগে হাসিয়া বেগমের কাছ থেকে ফোন নিয়ে নেয় নুরি বেগম। কনচুলেশন বেটা, কনচুলেশন। এবার ফোন রেখে দে, বাড়ি এলে কথা হবে। আগেন কনচুলেশন। বলে তিনি নিজেই ফোন রেখে দেন। ড্রয়িং রুমে উপস্থিত সকলেই ঠোঁট চেপে হাসছে। হাসিয়া বেগমকে হাসতে দেখে নুরি বেগম বলেন, ভাবি হাসছো কেন? যা, কিছু না, সবাইকে মিষ্টি খাওয়ালি, তুই খাবি না? বলেই নিজেই নুরি বেগমের মুখে মিষ্টি পুরে দিলেন। বিপুল ভোট ব্যবধানে বিরোধী পক্ষকে হারিয়ে নির্বাচনে জয়ী হয়েছে এহসান বাড়ির একমাত্র ছেলে। এহসান বাড়িতে অনেক দিন পর বইছে আনন্দের হাওয়া। সবাই ব্যস্ত নিজেদের মাঝে আনন্দ বিনিময়। তরুণদের বাড়িতেই রাত হয়ে গেল। হাসিয়া বেগম বাড়ির গাড়িতে করে পৌঁছে দিয়ে গেছেন। এখন রাত 9টা বেজে 3 মিনিট। প্রিয়তা ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়েছে চুলে চিরুনি করার জন্য, কিন্তু তার আগেই বাইরে থেকে তুমুল ঢাক ঢোলের আওয়াজ পাওয়া যায়, সাথে ক্ষীণ আওয়াজের স্লোগান শোনা যাচ্ছে। সামিরা কেবলই ওয়াশরুম থেকে বেরিয়েছে। বাইরে আওয়াজ শুনে প্রিয়তার দিকে তাকায়। প্রিয়তাও এক নজর সামিরার দিকে তাকিয়ে হালকা হাসে। দ্রুত পায়ে সিঁড়ির দিকে চলে যায়। পেছন থেকে সামিরা বলে, আস্তে প্রিয়তা, পড়ে যাবি তো। প্রিয়তা তার কথা শুনতে পেলে তো? সে তো তার প্রিয় মানুষের মুখ দর্শনের জন্য উতলা হয়ে আছে। পাড়ার মোড় থেকে বিশাল এক মিছিল আসছে। তৈমুর ছাদ খোলা গাড়ির ওপর উঠে আছে। প্রিয়তার চোখ মুখ ঝলমল করে ওঠে তৈমুরকে দেখে। এর আগেও লোকটাকে শুভ্ররাঙা পোশাকে দেখেছে, আজ কেমন ভিন্ন রকম লাগছে। এতদিনের মতো না যার মুখশ্রীতে ক্লান্তির লেশ মাত্র নেই। এতদিনের হাড় ভাঙা পরিশ্রম আজ সফলতা এনে দিয়েছে তৈমুরকে। প্রিয় মানুষের সফলতা দেখা মেয়েদের সব থেকে বড় সার্থকতা। প্রিয়তাদের ছাদে কোনো আলোর অস্তিত্ব নেই। অন্য সময় হলে প্রিয়তা ভয়ে ছাদে বেশিক্ষণ থাকতো না, কিন্তু মানুষটাকে এইভাবে দেখার লোক কি সে সামলাতে পারে কখনো? মিছিল যখন প্রিয়তাদের বাড়ির পাশ দিয়ে যাচ্ছিল, ঠিক তখনই মিছিলের মধ্যমণি তৈমুর তির্যক দৃষ্টিতে বাড়ির ছাদের দিকে তাকায়। চমকে ওঠে প্রিয়তা। দ্রুত বুকটা ধক করে ওঠে মুহূর্তেই। কিছু একটা ছিল লোকটার চাহনিতে, যেন সে জানতো প্রিয়তা ছাদে থাকবে। প্রিয়তাও দৃষ্টি সরিয়ে নেয় না, এক দৃষ্টিতে তাকিয়ে থাকে শুভ্র পোশাক পরিহিত লোকটার দিকে। মানুষটা যে তার একান্তই আপন। রাতে তৈমুর বাড়ি ফেরার আগে পরিচয় গোপন করে খুবই সতর্কতার সাথে শহরের নামি দামি এক হসপিটালে ঢুকে পড়ে। তার সাথে আছে অভ্র আর রবিন। ভিআইপি সেক্টরের করিডোর দিয়ে হেঁটে 304 নম্বর কেবিনে ঢোকে তিনজনে। হসপিটালের ধবধবে সাদা বেডে শুয়ে আছে নিশু। আজ থেকে আরো 1 সপ্তাহ আগে তার অপারেশন সম্পন্ন হয়েছে। অপারেশন সাকসেসফুলি হলেও নিশুর অবস্থা এখনো স্টেবল নয়। ছেলেটার জ্ঞান আছে, হালকা হালকা কথাও বলতে পারে। আরো প্রায় 1 মাস এভাবেই যন্ত্রপাতির মাঝে থাকতে হবে তাকে। তৈমুর যদিও বাড়িতেই সব ব্যবস্থা করতে চেয়েছিল, কিন্তু ডক্টররা এতে সায় জানায়নি। তৈমুরের হালকা ডাকেই নিশু চোখ মেলে তাকায়। তৈমুরকে দেখে নিশু মলিন হাসে। নিশু এক হাতে তৈমুরের দিকে তুলে নিজের হাতে নেয়। নির্বাচন উত্তীর্ণ হয়েছে নিশু। আজকের এই দিনে তোকে সব থেকে বেশি মিস করছি। জলদি সুস্থ হয়ে ওঠ। সকাল সকাল বাড়ির উঠানে বেতের চেয়ারে বসে খবরের কাগজ পড়ছিলেন তোফাজ্জল এহসান। কোত্থেকে যেন তৈমুর এসে হাজির। আপনি বলেছিলেন নির্বাচন শেষে বউ এনে দিবেন, এখন চলুন। তোফাজ্জল এহসান ভ্রু কুঁচকে নেয় তৈমুরের কথায়। কাল না নির্বাচন শেষ হলো, আজই তোমার বউ এনে দিতে হবে? অত কথা আমি জানি না, চাইলে আমি নিজে গিয়েও নিয়ে আসতে পারি। আশা করি সেটা করতে বাধ্য করবেন না। তোফাজ্জল এহসান দীর্ঘশ্বাস ফেলে। কাকে দোষ দেবে? ছেলেটা তো তার মতোই বউ পাগলা হয়েছে, তবু বৃথা চেষ্টা করেন। আমি বলেছিলাম শপথের জন্য আমি 3 মাস অপেক্ষা করতে পারবো না। আজ যাবো আমরা সবাই, মানে আজই বিয়ের 3 তারিখ ঠিক করে আসবেন। তোফাজ্জল এহসান প্রত্যুত্তর করে না, এক নজরে তাকিয়ে থাকে ছেলের দিকে। নিজের যৌবনকালে যদি পরিবারের কাছে জোর করে নিজের
ভালোবাসা জাহির করতে পারতেন, তবে এত বছরে হাসিয়া বেগমকে পরিবার থেকে দূরে থাকতে হতো না। এইসব ভেবে বুক ভারী হয়ে ওঠে তোফাজ্জল হাসানের। তো তোরা আমাদের বিয়েতে থাকবি না? তৈমুরের রাজবাড়ি কণ্ঠে রাগের আভাস স্পষ্ট। ফাঁকা ঢোক গেলে অভ্র, কিন্তু তার যে যেতেই হবে। খুব বেশি প্রয়োজন না হলে বাবা এভাবে নির্বাচনের পর দিনই ডেকে পাঠাতেন না, সে জানে। বিয়েতে থাকবো না কেন বল? এখন যাওয়াটা খুব জরুরি। আর তাছাড়া আজ তো শুধু কথা পাকা করতে যাচ্ছি। তৈমুর কিছুই বলে না, তাকে চুপ থাকতে দেখে অভ্র আবারও বলে, এত বড় ডিল, তার উপর বিদেশের ক্লায়েন্ট, বাবা অফিসের লোকেদের উপর ছেড়ে দিতে চাইছে। আমি জানি তুই বুঝতে পারছিস। হয়েছে, যাবি যা, কিন্তু এই মালকেও সাথে নিয়ে যা। রবিনের দিকে ইশারা করে তৈমুর। তার এহেন কাণ্ডে রবিন ঠোঁট চেপে হাসে। হ্যাঁ যাবো তো, আমি কি এখানে থাকতে এসেছি নাকি? বলেই মেয়েদের মতো মুখ করে ভেঙচি কাটে রবিন। তৈমুর ওকে পাত্তা না দিয়ে অভ্রকে জিজ্ঞেস করে, ফ্লাইট কয়টায়? সকাল 10টার ফ্লাইট। ঘড়িতে সময় দেখে নেয় তৈমুর। 8টা তো বাজতে চললো, খেয়ে দিয়ে বের হ। বাড়ির উঠানের পাশের দিকে দাঁড়িয়ে কথা বলছিল তিন বন্ধু। অভ্র জানে এই পাশে রুহানের ঘর, তাই তো এখানে ডেকে কথা বলেছে তৈমুরকে, যাতে কথাটা রুহানির কান অবধি পৌঁছায়। অভ্রর প্ল্যান কাজে দেয়। সম্পূর্ণ কথোপকথন রুহানের কর্ণগোচর হয়েছে। বুকটা কেমন খা খা করছে। এটা কিসের শূন্যতা রুহানের জানা নেই। অভ্র আর রবিনকে বাড়ির সবাই এগিয়ে দিতে বাড়ির মেইন ফটক পর্যন্ত এলেও রুহানি আসেনি। সে সময় অভ্রর চোখ দুটো চাতক পাখির মতো রুহানিকে খুঁজে যাচ্ছিল। গাড়ি যখন ছেড়ে দেবে ঠিক সেই সময় অভ্রর চোখ যায় বাড়ির ছাদে। সাদা রঙের সালোয়ার কামিজ পরিহিত রুহানি অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে তারই দিকে। গাড়ি ছেড়ে দেয় নিজ গন্তব্যে। যতদূর দেখা যায় অভ্র চেয়ে থাকে সেই স্নিগ্ধ মুখের দিকে। ছেলেটার মুখে বিশ্বজয়ের হাসি। অভ্রর মন বলছে তার শূন্যতা এবার রুহানি অনুভব করবে। পরীক্ষা শেষ হওয়ার পর থেকে প্রিয়তা আগের থেকেও বেশি ঘুম কাতুরে হয়ে উঠেছে। এই তো আজ বেলা 9:30 বাজতে চললো, মেয়েটা ঘুম থেকে ওঠার কোনো নাম নিশানা নেই। আফিয়া বেগম ডেকে তুলতে চাইলেও সামিরা ডাকতে দেয়নি। প্রিয়তার মাসের বিশেষ সময় চলছে। কাল রাতে মেয়েটা ঘুমাতে পারেনি ঠিক করে, এপিটোপিট করেছে সারাটা রাত। আফিয়া বেগম আর সামিরা নিজেরা একসাথে খাবার খেয়ে ড্রয়িং রুমে বসেছিল। ঠিক সেই সময় বাড়ির কলিং বেল বেজে ওঠে। এই সময় কে এলো এই ভেবে আফিয়া বেগম দরজার দিকে এগিয়ে যান। দরজা খুলেই 5-6 জন পরিচিত মুখ দেখে বেশ অবাক হন তিনি। দরজায় দাঁড়িয়ে আছেন তোফাজ্জল হাসান, সাথে তার পুরো পরিবার। আফিয়া বেগম তড়িঘড়ি করে মাথায় কাপড় দিলেন। আসসালামু আলাইকুম ভাইজান, আসুন আসুন ভেতরে আসুন। তোফাজ্জল হাসান সালামের উত্তর দিয়ে ভেতরে প্রবেশ করে। তার পেছনে বাকি সবাই। সামিরা এগিয়ে এসে সকলের সাথে কুশল বিনিময় করে। আশরাফকে দেখতে পারছি না যে ভাবি। সোফায় বসতে বসতে বললেন তোফাজ্জল হাসান। আসলে ভাই উনি তো 9টার দিকেই দোকানে চলে যায়। আদিত্যকে কল দিয়েছিলাম, ওরা এসে পড়বে একটু বাদেই। দেখলেন, আপনাকে বলেছিলাম জলদি চলুন। আপনার জন্য আমার শ্বশুর মশাইকে বাড়িতে পেলাম না। এতক্ষণ চুপ করে থাকা তৈমুর এবার মুখ খোলে। তৈমুরের কথায় তোফাজ্জল হাসান বিপাকে পড়েন। ছেলেটার এমন লাগামহীন কথা তার মান সম্মান নিয়ে টানাটানি লাগিয়ে দেয়। পাশের সোফায় বসে থাকা ইফা আর রুহানি ঠোঁট চেপে হাসে তৈমুরের কথায়। আফিয়া বেগম দুপুরের রান্নার আয়োজন করতে রান্নাঘরে চলে যায়। সামিরা ইফা আর রুহানির সাথে আড্ডা দিচ্ছে। হাসিয়া বেগম আর নুরি বেগম বসার ঘর থেকে রান্নাঘরে চলে যায় আফিয়া বেগমের কাছে। আফিয়া বেগম তাদের দেখে কোমরে 2 হাত দিয়ে দাঁড়ায়। একবার জানাবে না আমায়? একটা প্রস্তুতির দরকার আছে তো। আগে জানলে আমি আদিত্য বাবাকে দোকানে যেতে দিতাম না। ভাইজান প্রথমবার এলো আমাদের বাড়ি। হন্তদন্ত হয়ে বলেন আফিয়া বেগম। ওনার অভিযোগ শুনে দীর্ঘশ্বাস ফেলে হাসিয়া বেগম। জানানোর ফুরসত পেলে তো জানাবো। তৈমুর আজ সকালেই জানালো, আজ যেতে হবে, কথা পাকা করতে হবে। আওয়ার্স অন লাভিং লাভিং উড ডটার ভেরি মাচ। তাদের কথোপকথনের মাঝে নুরি বেগম তার ফার্স্ট ক্লাস ইংলিশ পড়া শুরু করে। নুরি বেগমের কথা শুনে তারা দুজন ঠিক করে হেসে দেয়, সাথে নুরি বেগম নিজেও। আফিয়া বেগম হাতের কাছে সব গুছিয়ে নিতে নিতে বলল, হয়েছে, এবার আমাকে কাজে সাহায্য কর। মেহমান হয়ে ঘরে বসে থাকা চলবে না। আফিয়া বেগমের কথায় হাসিয়া বেগম প্রত্যুত্তরে বলে, মেহমান হয়ে এসেছি নাকি? এসেছি তো ভাইয়ের বাড়ি।
বড় মা, প্রিয় কই? তৈমুর রান্নাঘরের দরজার সামনেই দাঁড়িয়ে আফিয়া বেগমের উদ্দেশ্যে বলে। এতক্ষণে আফিয়া বেগমের প্রিয়তার কথা মনে পড়ে। মেয়েটা তো ঘুম থেকে ওঠেনি এখনো। প্রিয়তার কথায় তাল মেলায় হাসিয়া বেগম। হ্যাঁ ভাবি, আমাদের প্রিয়তা কই? আসলে প্রিয়তার শরীরটা ভালো না, এখনো শুয়েই আছে। কি হচ্ছে প্রিয়র? তৈমুরের চিন্তিত কণ্ঠ। বিপাকে পড়ে আফিয়া বেগম। এবার কি বলবেন তিনি? তেমন কিছু না বাবা, চিন্তা করিস না, আমি স্বামীরাকে ডেকে দিতে বলছি। না থাক বড় মা, আমি যাচ্ছি। বলেই তৈমুর চলে যায়। প্রিয়তার রুমের আলো নেভানো, জানালার পর্দাগুলো এখনো সরিয়ে দেওয়া হয়নি। এই গরমের মাঝে মেয়েটা ঘুমিয়ে আছে কিভাবে? তৈমুর হালকা পায়ে এগিয়ে গিয়ে জানালার পর্দাগুলো খুলে দেয়। ঘরের একপাশ মুহূর্তেই আলোকিত হয়ে যায়। এবার তৈমুর প্রিয়তার মুখ বরাবর গিয়ে দাঁড়ায়। ধীর আওয়াজে ডাকে। প্রিয়, কোনো সারা শব্দ না পেয়ে পুনরায় ডাকে। প্রিয়। এবার একটু নড়ে চড়ে ওঠে মেয়েটা, তবে ঘুম ভাঙে না তার। ঘুমন্ত মুখশ্রীতে কি স্নিগ্ধ লাগছে মেয়েটাকে। জেগে থাকা অবস্থায় তো সবসময় উড়নচণ্ডী হয়ে ঘুরে বেড়ায়। তৈমুর এবার মুখ নিচু করে প্রিয়তার ললাটে ছোট করে চুমু খেলো। এবার নিভু নিভু চোখে তাকায় প্রিয়তা। সামনে তৈমুরকে দেখে হাসে। তৈমুর ভ্রু কুঁচকে নেয়। সে তো জানিয়ে আসেনি, মেয়েটা অবাক হলো না কেন? আপনি আবার এসেছেন? তৈমুর কিছু বলে না। মেয়েটা বোধহয় ঘুমের ঘোর কাটিয়ে উঠতে পারেনি। প্রিয়তা আবারও বলে। আপনি পচা। আমি? কেন? কি করেছে? তৈমুর জিজ্ঞেস করে। প্রিয়তা উত্তর দেয়। এই যে আপনি প্রতিদিন আসেন, আমি ছুঁয়ে দিলে গায়েব হয়ে যান। ঠোঁট চেপে হাসে তৈমুর। তার বউ তাকে স্বপ্নেও দেখে? বাহ, ইন্টারেস্টিং। আজকে ছুঁয়ে দেখ, আর গায়ে ভাবো না। সত্যি সত্যি প্রিয়তা হাত বাড়িয়ে তৈমুরের গাল ছুঁয়ে দেয়। এবার পুরোপুরি ঘুম ছুটে যায় প্রিয়তার। আপনি এইখানে কিভাবে? তৈমুর চুপ করে রয়। প্রিয়তার এই ঘাবড়ে যাওয়া মুখ দেখতে ভালো লাগছে তার। তৈমুর হাত বাড়ায় প্রিয়তার মাথায় হালকা থাপ্পড় দেবে ভেবে, কিন্তু প্রিয়তা আতঙ্কিত হয়ে সরে যেতে নেয়। তখনই ঘটে বিপত্তি। পেটে ঝাঁকি লাগা পেট মোচড় দিয়ে ওঠে। কি হলো প্রিয়, ঠিক আছিস? আমি ঠিক আছি, আপনি প্লিজ বাইরে যান, আমি আসছি। ব্যথায় চোখ মুখ কুঁচকে পেট ধরেই রয়েছে মেয়েটা। কয়েক লহমায় তৈমুর বুঝে যায় কি হয়েছে। ইটস নর্মাল প্রিয়, আমি বাইরে আছি, তুই ফ্রেশ হয়ে আয়। প্রিয়তাকে আশ্বস্ত করে বেরিয়ে যায় ঘর থেকে। এখানে থাকলে মেয়েটা অস্বস্তিতে পড়বে। ভাইজান। ড্রয়িং রুমে কেবলই প্রবেশ করছিল আশরাফুদ্দিন। রান্নাঘরে জানালা দিয়ে তা দেখে এগিয়ে এসেছিলেন হাসিয়া বেগম। এভাবে সামনাসামনি নিজের বোনকে দেখে থমকে যান আশরাফুদ্দিন। হসপিটালে তোফাজ্জল এহসানের সাথে কথা হয়েছে। তিনি আশরাফুদ্দিনের কাছে মাফও চেয়েছেন। তবে হসপিটালে হাসিয়া বেগম তার থেকে লুকিয়ে থাকতো, যা আশরাফুদ্দিন লক্ষ্য করেছিলেন। এভাবে সামনাসামনি বহু বছর আগে শেষ কথা হয়েছিল। হাসিয়া বেগম আবারও ডাকে। ভাইজান, কেমন আছেন আপনি? গলা পরিষ্কার করে আশরাফুদ্দিন। কথা আটকে আসছে তার। জি আলহামদুলিল্লাহ ভালো। এতদিন পর তার ভাইজান তার সাথে কথা বলল, এই ভেবে হু হু করে কেঁদে ওঠেন। এগিয়ে গিয়ে ভাইকে আঁকড়ে ধরেন। আমায় মাফ করে দিন ভাইজান, আপনার থেকে দূরে থেকে আমি ভালো নেই ভাইজান। তৈমুরের বাবা আমায় সুখে রেখেছে ভাই, কিন্তু আপনার সামনে আমি আসতে পারিনি, মাফ করে দিন ভাইজান। বোনের ক্রন্দনরত কণ্ঠ কোনো ভাই সহ্য করতে পারে না। আশরাফুদ্দিন নিজেও শক্ত থাকতে পারলেন না। বোনের মাথায় স্নেহের সহিত হাত বুলিয়ে দিয়ে বললেন, কেঁদো না, কেঁদো না। ঘরে যাওয়ার ছুতো দিয়ে আশরাফুদ্দিন ঘরে চলে যায়। হাসিয়া বেগম জানেন এখন তার ভাইজান নীরবে অশ্রু বিসর্জন দেবেন। হাসিয়া বেগম চোখের পানি মুছে নেন। আজ যে তার বড় খুশির দিন। তার ভাই আজ তার সাথে কথা বলছেন। রান্নাঘর থেকে আফিয়া বেগম, নুরি বেগম ড্রয়িং রুমে উকি দিয়েছিলেন। সাথে আদিত্যের ঘর থেকে সামিরা, ইফা, রুহানির দৃষ্টিও ছিল ড্রয়িং রুমের দিকে। সবাই উকি ঝুঁকি দিয়ে দুই ভাই বোনের মান অভিমানের সমাপ্তি দেখছিলেন। আফিয়া বেগমের চোখেও পানি। কত কত বছর অপেক্ষা করেছিলেন এই দিনটা দেখার জন্য। এমন একটা দিন দেখানোর জন্য আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া আদায় করতে ভুললেন না আফিয়া বেগম। প্রিয়তা সকাল সকাল রান্নাঘরে ডেরা জমিয়েছে। মিশন আজকে রান্না করা। টুকটাক রান্নার কাজ সে জানে, কিন্তু মেয়েটার পিঠার হাত খুবই ভালো। সকাল সকাল পাটিসাপটা পিঠা বানাতে এসেছে সে। তৈমুর পাটিসাপটা খুবই পছন্দ করে। তুই রান্নাঘরে কি করছিস? ট্যান পড়ে যাবে। কোণের গায়ে ট্যান থাকলে বিষয়টা ভালো হবে না কিন্তু।
সামিরা রান্নাঘরে প্রবেশ করতে করতে বলে, সামিরার টিপ্পনিতে প্রিয়তা বেশ একটা কান দেয় না। অন্য সব দিন সে বেলা করে ঘুম থেকে ওঠে, আর জলদি উঠে কাজ করছে বলেই সামিরা এমন করছে সে জানে। আজ ও বাড়িতে যাব একটু। প্রিয়তা হাতের কাজ করতে করতেই বলে, মামি যাবি নাকি সাথে? তুই যাবি, মাকে বললাম তার নাকি কাজ আছে। মা তো আমাকেই যেতে মানা করছিল, উঠিয়ে নেওয়ার আগে এভাবে না যেতে বলছিল। সামিরা কিছু না বলে পাশের চুলায় চায়ের জন্য পানি গরম দেয়। একটু বাদে আদিত্য চা খেতে চাইবে। প্রিয়তা গুনগুন করে গান গাইছে আর পিঠা উল্টিয়ে দিচ্ছে। আজ শুক্রবার, আগামী শুক্রবার তাদের বিয়ের দিন ঠিক করা হয়েছে। বিয়ের দিন ঠিক করতে গিয়েও তৈমুর যেসব কাণ্ড করেছে সেসব ভেবেই মুচকে মুচকে হাসছে প্রিয়তা। সত্যি লোকটা আস্ত এক পাগল। তোফাজ্জল এহসান প্রস্তাব দিয়েছিলেন তৈমুরদের সাথে যেন আদিত্য আর সামিরার বিয়েটাও সেরে ফেলে, কিন্তু প্রস্তাব নাকচ করে দিয়েছেন আশরাফুদ্দিন। তার একমাত্র ছেলের বিয়ে তিনি যথাসাধ্য মতো আয়োজন করেই দিবে। আশরাফুদ্দিন চেয়েছিলেন প্রিয়তার রেজাল্ট বের হওয়ার পর বিয়ের তারিখ ঠিক করতে, কিন্তু তৈমুর তা মানতে নারাজ। সকলের সামনে শ্বশুর মশাইকে প্রস্তাব দিয়ে বসে, তাহলে আমার বউ আমি আজকে নিয়ে যাচ্ছি, আপনাদের যখন কিছু অনুষ্ঠান করবেন আমার কোনো সমস্যা নেই। তৈমুরের এহেন কথায় উপস্থিত সকলে হতভম্ব। প্রিয়তা তো পারে না মাটি ফাঁক করে নিচে চলে যেতে। বাবা ভাই এ লোক কাউকে মান্য করে না। ঘটনা স্বাভাবিক করতে আশরাফুদ্দিন বলে সামনের সপ্তাহে মেয়ের বিয়ের জন্য রাজি হয়ে যায়। এসব ভেবে মুচকি মুচকি হাসছিল প্রিয়তা। আদিত্য রান্নাঘরে দরজার সামনে এসে ওকে এইভাবে হাসতে দেখে কপাল কুঁচকে এগিয়ে আসে। সকাল সকাল ভূতে ধরেছে নাকি? হি 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 করছিস কেন? ভাইয়া ভালো হবে না কিন্তু। আদিত্যের থোড়াই তার কথাবার্তা দিল। পাশ কাটিয়ে সামিরাকে বলে, সামিরা চা দিয়ে যাও। বলেই চলে যায়। প্রিয়তা ভাবা চাকা খেয়ে আদিত্যের যাওয়ার পানে তাকিয়ে থাকে। কি রে ভাইয়া, তোকে তুমি বললো নাকি? নাকি আমার কান বাজছে? হ্যাঁ, প্রিয়তার কথায় লাজুক হাসে সামিরা। তাকে ছোট থেকে আদিত্য তুই করে বলে, কিন্তু সেদিন আশরাফুদ্দিন আদিত্যকে কড়া ভাবে না করে দিয়েছে যাতে সামিরাকে তুই করে না বলে। লোক সমাজের মাঝে তো নাই। সেদিন থেকেই আদিত্য তুমি করে বলার চেষ্টা করে। ড্রয়িং রুমে সোফার এক কোণে বসে আছে রুহানি, তার সাথে আছে ইফা। তাদের সামনে টিভিতে চলছে টম অ্যান্ড জেরি। ইফা একটু পরপর দেখছে আর সমান তালে হাসছে, কিন্তু রুহানি তার পাশে বসে আছে মাথা এলিয়ে। কেন যেন বিভোর চিন্তায় মগ্ন মেয়েটা। অভ্র যেদিন চলে গেল সেদিন সাহস করে সকলের সাথে তাকে বিদায় দিতে যেতে পারেনি রুহানি। কোনো এক অজানা কারণে বুক ভারী হয়ে উঠেছিল তার। কেন সে জানে না, সত্যিই জানে না। অভ্র চলে যাওয়া নিয়ে সে কেন এত উতলা হচ্ছে। মন মস্তিষ্কের লড়াইয়ে অতিষ্ঠ রুহানি। সে কি আবারও কাউকে মন দিয়ে বসলো? ব্যাস, আর ভাবতে চায় না সে এইসব নিয়ে। দিয়ে থাকলে দিয়েছে, ভুল তো কিছু করেনি। নিজের মনকে সান্ত্বনা দেয় রুহানি। এই রুহানি আপু, সে কখন থেকে কলিং বেল বেজেই যাচ্ছে, শোনো না তুমি। ইফা একটু নিজের রুমে গিয়েছিল, ফিরে এসে দেখে কলিং বেল বেজে যাচ্ছে, অথচ নিজের ধ্যানে মগ্ন রুহানি টের পায়নি। ইফার কথা শুনে রুহানির ভাবনা ছেদ ঘটে। সে সত্যি টের পায়নি। ইফা দরজা খুলতেই দেখতে পেল প্রিয়তা আর সামিরা দাঁড়িয়ে। ওদের দেখে ইফা বেশ অবাক হয়েছে। ভেতরে যেতে দিবি না? ইফাকে তাকিয়ে থাকতে দেখে প্রিয়তা বলে। ইফা কিছু বলার আগে প্রিয়তা তাকে পাশ কাটিয়ে ভেতরে ঢোকে। এই এই, তোর লজ্জা করে না? আজ বাদে কাল বিয়ে, অথচ নতুন বউ বিনা নিমন্ত্রণেই শ্বশুর বাড়ি এসে হাজির, এ কেমন কথা? নাটকীয় ভঙ্গিমায় বলে ওঠে ইফা। ইফার কথা শুনে পেছনে দাঁড়িয়ে থাকা রুহানি ফিক করে হেসে দেয়। তুই বোধহয় ভুলে যাচ্ছিস আমি আরো 3 বছর আগে এ বাড়ির বউ হয়েছি। বলেই হাসি ভঙ্গিতে সোফায় বসে পড়ে প্রিয়তা। পাশে থাকা রুহানির সাথে কুশল বিনিময় করে। কে এলো রে? প্রিয়তার কথা শোনা যায় মনে হয়। ড্রয়িং রুমে কারো কথার আওয়াজ শুনে নিজের ঘর থেকে বেরিয়ে এলেন নুরি বেগম। হ্যাঁ ছোট মা, তোমাদের জন্য পিঠা বানিয়ে এনেছি। হাতে থাকা ব্যাগ থেকে বড় টিফিন বক্স বের করে দিতে দিতে বলে প্রিয়তা। ইফা প্রিয়তার কথায় ফোড়ন কেটে বলে, আমাদের জন্য নাকি ভাইয়ার জন্য? হ্যাঁ, দেখলে ছোট মা, ও সব সময় এমন করে এসেছে থেকে। ওর কথায় কান দিস না, ও তো ননদিনী রায় বাঘিনী বলে কথা। নুরি বেগমের কথায় সকলে একসাথে ঠিক করে হেসে দেয়। সামিরা জিজ্ঞেস করে, মামুনি কোথায়? মা তো বের হয়েছে একটু দরকারে। এমপি সাহেব ঘরে আছেন? ঘরের বাইরে দাঁড়িয়ে প্রিয়তা ডাকে। সহসা ভেতর থেকে কোনো উত্তর আসে না।
অগত্যা সে দরজা ঠেলে ঘরে প্রবেশ করে। তৈমুর তৈরি হয়ে বের হচ্ছিল পার্টি অফিসে যাওয়ার জন্য। দরজায় দাঁড়িয়ে থাকা প্রিয়তার ডাক শুনে থেমে যায়। দরজা খুলে ভেতরে প্রবেশ করে, সামনে তাকিয়ে দেখে হাত আড়াআড়ি ভাবে ভাঁজ করে তৈমুর দাঁড়িয়ে আছে। তৈমুরকে দেখে 2 কদম পিছিয়ে যায় প্রিয়তা। কি বলে ডাকলে একটু আগে? কই কিছু না তো। মিনমিন করে উত্তর করে প্রিয়তা। তৈমুর এক পা করে প্রিয়তার দিকে এগিয়ে আসে। প্রিয়তা পিছিয়ে গিয়ে মুহূর্তেই নিজেকে সামলে নিয়ে হাতে থাকা পিঠার থালি সামনে নিয়ে আসে। দেখুন আপনার জন্য পিঠা বানিয়ে নিয়ে এসেছি নিজ হাতে। তৈমুর নজর ঘুরিয়ে প্রিয়তার হাতে থাকা প্লেটের দিকে তাকায়। পিঠার প্লেট নিজ হাতে নিয়ে পাশে সোফায় বসে পড়ে। তুই বানিয়েছিস? হ্যাঁ, খেয়ে দেখুন না একবার। প্রিয়তা অতি উৎসাহ নিয়ে তাকিয়ে আছে তৈমুরের দিকে। মনে মনে দোয়াও করছে যেন খেয়ে ভালো লাগে তার। তৈমুর একটুকুও মুখে পুড়ে নিল। প্রিয়তা এখনো অধীর আগ্রহ নিয়ে তার দিকেই তাকিয়ে আছে, তবে তৈমুরের কাছ থেকে আসা অনুরূপ কোনো প্রতিক্রিয়া এলো না। মিষ্টি কম হয়েছে। ভাবলেশীন ভাবে বলে ফেলে তৈমুর। প্রিয়তা ভ্রুকুঞ্চিত করে। অন্য কিছু বললে মেয়েটা মেনে নিত, তাই বলে মিষ্টি হয়নি যে এটা সে মানতেই নারাজ। কই দেখি। তৈমুরের হাতে থেকে পিঠা মুখে দেওয়ার জন্য এগিয়ে যায় প্রিয়তা, কিন্তু প্রিয়তাকে সেই সুযোগ না দিয়ে সিগারেট পোড়া পুরুষালী ঠোঁট দিয়ে প্রিয়তার ঠোঁট নিজের আয়ত্তে নিয়ে নেয় তৈমুর। ঘটনার আকস্মিকতায় চোখ বড় বড় করে প্রিয়তা, কিন্তু তৈমুরের সেই দিকে খেয়াল নেই। তৈমুর হাতে থাকা প্লেট সাইড টেবিলে রেখে প্রিয়তাকে আঁকড়ে নেয়। সাথে আছে তার হাতের অবাধ্য বিচরণ, যা মুহূর্তেই নাজেহাল করে তোলে প্রিয়তাকে। আজ বৃহস্পতিবার, নিয়ম অনুযায়ী আজকে প্রিয়তাদের গায়ে হলুদ। বাড়ি জুড়ে মেহমানে গিজগিজ করছে, হই হুল্লোড় তো আছে। কাল সকাল থেকে সব আত্মীয় বাড়িতে আসা শুরু করেছে। প্রিয়তার নানু বাড়ির সকলেই কালকে এসেছে। কালকে সকালে রং খেলা হয়েছে। তারা কয়েকজন কাজিন মিলে ঘরোয়াভাবে মেহেন্দির অনুষ্ঠান করেছে। কিন্তু প্রিয়তা খুব করে চাইছিল যাতে কালকে তৈমুর আসে, কিন্তু না, সে আসেনি। বিয়ের জন্য শপিং করতে যাওয়ার সময় অনেক আশা নিয়ে প্রিয়তা বলেছিল, আপনি আসবেন কিন্তু আমি সবকিছু আপনার পছন্দই পড়তে চাই। তৈমুর বলেছিল, তোর ইচ্ছে আমার ইচ্ছে প্রিয়, তোর ইচ্ছে মতো নিয়ে নিস, আমি কার্ড দিয়ে দেব। তাকে কে বোঝাবে? শুধু কার্ড বা টাকা দিয়ে দিলেই তো দায়িত্ব শেষ হয়ে যায় না। সেই থেকে প্রিয়তা ভেতরে ভেতরে খুব অভিমান নিয়ে বসে আছে। আপু, দেখি দেখি তোমার মেহেদির তো অনেক সুন্দর রং হয়েছে। প্রিয়তার মামাতো বোন মিম এসে তার হাত দেখিয়ে বলে। ওর কথায় প্রিয়তা মুচকি হাসে। কিছু বলতে যাবে তার আগেই বাইরে থেকে কেউ বলে ওঠে, রং হবে না আবার? আমার ভাই কি কম ভালোবাসি নাকি? দরজার দিকে তাকায় প্রিয়তা। রুহানি আর ইফা দাঁড়িয়ে, তাদের দেখে প্রিয়তার মুখে হাসি ফোটে। এসো আপু, ভেতরে এসো। আমায় আসতে বলবি না? কুট্টি ননদিনী, এসো ভেতরে এসো। বলেই ফিক করে হেসে দেয়। তার সাথে হাসে বাকি সবাই। সামিরা মা কোথায়? খাওয়ার ব্যবস্থা করতে বল। আরে রিল্যাক্স নতুন বউ, আমরা তত্ত্ব নিয়ে এসেছি, একটু পরেই চলে যাব। তৈমুরদের বাড়ি থেকে বড় ট্রাক সাথে কয়েকটা ভ্যান ভরে তত্ত্ব এসেছে। পাড়ার সকলেই তত্ত্ব দেখার জন্য এসে ভিড় জমিয়েছে প্রিয়তাদের বাড়ি। এই যে এই শাড়িটা তুই তেলাই দিতে সময় পরবি। ব্যাগ থেকে একটা শাড়ি আলাদা করে প্রিয়তার হাতে দেয় রুহানি। প্রিয়তার শাড়িটা উল্টিয়ে পাল্টিয়ে দেখে নিল। সাদা লাল রঙের মিশ্রিত জামদানি শাড়ি। যে শাড়িটি পছন্দ করেছে তার রুচির বেশ তারিফও করলো প্রিয়তা মনে মনে। কিন্তু এটা কাঁচা হলুদে কিভাবে পরবে সে? শাড়িটা ভীষণ সুন্দর, তবে হলুদে সাদা কিভাবে পরবো? আরে বোকা, আজকে তো হলুদ অনুষ্ঠান, কিন্তু কালকে সকালে তোকে আবার হলুদ মাখিয়ে দেওয়া হবে। ওটাকে তেলাই বলে। পুরান ঢাকার মেয়ে হয়ে এটুকু জানিস না? সামিরার কথা সায় জানায় ইফা, রুহানি, সাথে মিম নিজেও। প্রিয়তা মাথা চুলকায়। সেই সব আচার অনুষ্ঠান সম্পর্কে খুব একটা জানে না বললেই চলে। এটা কিন্তু ভাইয়া নিজেই পছন্দ করে এনেছে তোর জন্য। ইফার কথায় প্রিয়তা চমকায়। প্রিয়তার মুখে হাসির ঝলক লক্ষ্য করা যায়। সত্যি উনি তার জন্য শাড়ি পছন্দ করে এনেছে? সকাল থেকে মন খারাপ করে থাকা প্রিয়তার মন মুহূর্তের মাঝে ফুরফুরে হয়ে ওঠে। হাতে থাকা শাড়িটাতে আরেকবার চোখ বোলায়। এত সুন্দর পছন্দ লোকটার, অথচ সবসময় বলে মেল জিনিস সম্পর্কে আমার কোনো আইডিয়া নেই। হসপিটালে ভিআইপি লাউঞ্জের রিসেপশন মুখে মাস্ক, মাথায় ক্যাপ পরে তৈমুর বসে আছে। তার পাশে বসে আছে সাহেব। মূলত তারা ডাক্তার আসার অপেক্ষায় রয়েছে। তৈমুর এসেছে তখন লাঞ্চ টাইমের ব্রেকে। ডাক্তার হসপিটালের বাইরে অবস্থান করছে।
এই তো কিছুক্ষণ আগেই নিশুর সাথে দেখা করে এসেছে তারা দুজনে। নিশু অনেকটা সুস্থ হয়ে উঠেছে, এখন আর সবসময় মুখে অক্সিজেন মাস্ক দেওয়ার প্রয়োজন পড়ে না, কিন্তু হাঁটাচলা করতে বেশ কসরত পোহাতে হয় তাকে। নিয়ম করে দিনে 2 বেলা নার্সরা তাকে ধরে ধরে হাঁটাতে সাহায্য করে। এমপি মশাই যে, আসুন স্যার, কেবিনে আসুন। ফিরে এসে তৈমুরকে লাউঞ্জে বসে থাকতে দেখে ডাক্তার সাহেব এগিয়ে আসেন। তৈমুর নাকচ করে দেয়। আমি জলদিতে আছি, আপনি নিশুর ছাড়পত্র তৈরি করুন, আমি সব বিল পে করে দিয়েছি। ছাড়পত্র? আপনার পেশেন্ট? যে ডাক্তার নিশুর অপারেশন করেছে ওনার সাথে আমার কথা হয়েছে, উনি জানিয়েছেন নিশুকে এখন বাড়িতে নিজের স্ট্যাবিলিটি হয়েছে। তৈমুরের এহেন কথায় ডাক্তার সাহেবের মুখে আধার নামে। ব্যস্ততার ফলে প্রতিদিন তৈমুর দেখা করতে আসতে পারেনি, কিন্তু সাহেব নয়তো আকাশকে পাঠাতো। কয়েকদিন আগে থেকেই নিশুর অবস্থার উন্নতি ঘটেছে, কিন্তু ডাক্তার সাহেব তাদের জানানোর প্রয়োজন মনে করেননি। তিনি বোধহয় আরো কিছুদিন হসপিটালে অ্যাডমিট রেখে বিল ভারী করার আশায় ছিলেন। প্রিয়তাদের বাড়ির ছাদে স্টেজ করা হয়েছে, সম্পূর্ণ কাঁচা ফুল দিয়ে সাজানো হয়েছে। এটা মূলত প্রিয়তার একটা ইচ্ছা ছিল, তাই পূরণ করার চেষ্টা করেছেন আশরাফুদ্দিন। সামিরা আর মিম মিলে প্রিয়তাকে সাজিয়ে দিয়েছে। প্রিয়তা সাজগোজ পছন্দ করে না, বিয়ে হিসেবে যতটুকু না করেই নয় ঠিক ততটুকু। তৈমুর কড়াভাবে নিষেধাজ্ঞা জারি করে দিয়েছিল বাইরে গিয়ে বা বাইরে থেকে এসে যেন কেউ তার বউকে না সাজায়। আফিয়া বেগমকে বারবার করে বলে দিয়েছে, প্রিয়কে কিন্তু ভূত সাজাবে না, সিম্পল রাখবে। সাজ শেষ করে শাড়ি পরাতে গিয়ে বাজলো বিপত্তি। সামিরা বা মিম কেউই শাড়ি পরাতে পারে না, তাই মিম দিয়ে আফিয়া বেগমকে ডেকে নিয়ে এলো। দরজায় দাঁড়িয়ে মেয়ের মুখ দেখে আফিয়া বেগমের বুক ভারী হয়ে যায়। কাল মেয়েটা ঘর খালি করে চলে যাবে পরের ঘরে। সারাদিন বাড়ি মাথায় তুলে রাখা মেয়েটা কালই পর হয়ে যাবে। মাকে দরজায় দাঁড়িয়ে থাকতে দেখে প্রিয়তা বলে, মা দেখো তো কেমন লাগছে আমায়। আফিয়া বেগম চোখে পানি নিয়েও হাসে মেয়ের কথায়। এগিয়ে গিয়ে শাড়ি পরানো শুরু করে। প্রিয়তার কথার প্রত্যুত্তরে করে না। শাড়ি পরাতে পরাতে আফিয়া বেগম মেয়েকে বিভিন্ন প্রকার উপদেশ দিতে লাগলেন। আফিয়া বেগম শাড়ি ঠিকঠাক করে দিয়ে ওড়না দিয়ে ঘোমটা দিয়ে দেয়। আয়নার সামনে বসে থাকা প্রিয়তা মায়ের দিকে তাকিয়ে থাকে। এক পর্যায়ে আফিয়া বেগম ফুপিয়ে কেঁদে ওঠে। তাকে কাঁদতে দেখে প্রিয়তাও নিজেকে সামলাতে পারে না। কেঁদো না আম্মু, এখানেই তো আমি প্রতিদিন দেখা করতে আসবো তোমার সাথে। আফিয়া বেগম মেয়েকে জড়িয়ে ধরে কাঁদছেন। প্রিয়তা মানা করে না, তারও যে পরাণ পড়ছে, সে কিভাবে থাকবে মা বাবাকে ছেড়ে দূরে। এক হাতে শাড়ি সামলে অন্য হাতে ফুলের ডালা নিয়ে সিঁড়ি দিয়ে নামতে হিমশিম খাচ্ছে রুহানি। ঠিক সেই সময় সিঁড়ি দিয়ে উপরে উঠছে অভ্র, তার দৃষ্টি ফোনের স্ক্রিনে। রুহানি অভ্রকে খেয়াল করলেও রুহানিকে অভ্র দেখেনি এখনো। রুহানি অভ্রের পাশ কাটিয়ে যায়। ঠিক সেই সময় অভ্র রুহানিকে খেয়াল করে যে এখন তার থেকে 3 সিঁড়ি নিচে নেমে আছে। আপনি সরে গেলেন কেন? এইখানে থাকতেন। ধুমতানাভাবে আপনি পড়ে নিলে আমি ধরতাম, আপনার হাতে থাকা ডালা থেকে ফুল পড়তো আমার উপরে। একটা সিনেমেটিক ভিউ হতো, কিন্তু ওরা কিছুই বুঝতে পারবে না রুহানি। লোকটা গড়গড় করে কি বলল? নয়, হ্যাঁ বলুন। মানুষের জীবনে কখন কি হয়ে যায় তার সম্পর্কে কেউ অবগত থাকে না। মোখলেসের শাস্তির রায় শুনে তার মা অসুস্থ হয়ে পড়ে। 2 দিন হসপিটালে থাকার পর তিনি দুনিয়ার মায়া ত্যাগ করেছেন। মুবিন ছেলে হিসেবে তার শেষ কাজটুকু সম্পন্ন করে আর বাড়ি ফেরেনি। প্রয়োজনীয় কিছু জিনিস নিয়ে বেরিয়ে পড়ে বাড়ি থেকে। এই ইট সিমেন্টের তৈরি বাড়িটার সাথে যুক্ত আছে মোখলেসের সকল অপকর্ম। অন্যায় পথে কামানো টাকা দিয়ে গড়ে তুলেছিল এই ভবন। সে কেন এখানে থাকবে? তার তো আর কোনো পিছু টান নেই। বর্তমানে সে পুরান ঢাকা থেকে একটু দূরে 2 কামরার ফ্ল্যাটে উঠেছে, যেখানে থেকে তার কর্মস্থল কাছে হয়। কাজেরও বেশ চাপ যাচ্ছে, বলা চলে নিজেকে এক প্রকার কাজের মধ্যে ডুবিয়ে রেখেছে মুবিন। নয়তো এই একাকী জীবন তাকে শূন্যতায় ঘিরে ধরে। মুবিনকে তৈমুর নিজে এসে ইনভাইট করে গেছে বিয়ের প্রতিটি অনুষ্ঠানে তার থাকা মাস্ট, কিন্তু কাজের ব্যস্ততায় হলুদে যাওয়ার সময় হয়ে ওঠেনি। তাই তো সকাল সকাল তৈরি হয়ে নিচ্ছে। উদ্দেশ্য এখনো না হওয়া শ্বশুর বাড়ি যাবে। হাতে এক টুকরো কাগজ আর কলম নিয়ে টেবিলে বসে পড়ে। ইফা, আমি কিন্তু আপনার হয়েই আছি, আপনি থাকবেন তো? এটি আপনার উকিল সাহেব। লিখে টেবিল থেকে লাল গোলাপ হাতে নিয়ে কাগজটা তাতে পেঁচিয়ে নেয়। এসব করার সময় নিজেকে কেমন কলেজ পড়ুয়া বখাটে যুবক মনে হচ্ছিল মুবিনের কাছে। সে চাইলেই এবার ফোন নাম্বার জোগাড় করে নিতে পারে, কিন্তু মন সায় দেয় না। সবটা না হয় হালাল দিয়েই শুরু হোক। সহসা মুখে হাসি চলে আসে মুবিনের।
অনেকদিন আগে ইফাকে দেখেছিল, আজ আবারও দেখা হবে। হুইল চেয়ারে বসে থাকে নিশু তৈমুরের ঘরে বসে সকলের মাতামাতি দেখছে। তৈমুর তৈরি হচ্ছে, তার সাথে আছে আক্কাস, সাহেব, রবিন আর অভ্র। কাল সকালে এসেছে দুইজন। তৈমুর তার সাদা রঙের শেরওয়ানির কলা ঠিক করছিল। পাশে থেকে রবিন বিশেষজ্ঞদের মতন জিজ্ঞেস করে, দেখ তৈমুর, এটা কিন্তু সেন্সিটিভ বিষয়। তোর যদি কলিকাতা হারবারের দরকার পড়ে তুই আমাদের বলতেই পারিস, আমি ব্যবস্থা করব। আমরাই তো। তৈমুর কেবলই পাগড়ি হাতে নিয়েছিল। এই বিশেষ মুহূর্তে রবিনের কথা শুনে তৈমুর একটু রাগে না, বরং মুখে শয়তানি হাসি ফুটিয়ে বলে, আই এম টোটালি ফাইন। আয়, তোকে থেরাপি দেই। ডু ইউ ওয়ান্ট টু ট্রাই সাম? বিছানায় বসে থাকা রবিনের মুখে লাগাম টানার জন্য এই একটা কথাই যথেষ্ট ছিল। ভার্সিটিতে পড়াকালীন মজা করে থেরাপি ওয়ার্ডসের ইউজ করেছিল রবিন। তারপর তৈমুর তাকে এমন মার মেরেছিল, এই জীবন দশায় তা ভুলতে পারবে না রবিন। মেকি হাসে ছেলেটা। হ্যাঁ হ্যাঁ, আমি তো মজা করছিলাম। তুই সিরিয়াস হচ্ছিস কেন? তৈমুর বাঁকা হাসে, পাগড়ি হাতে নিয়ে নিশুর দিকে এগিয়ে যায়। তৈমুর নিশুর সামনে হাঁটু গেড়ে বসে বলে, দে নিশু, পড়িয়ে দে। নিশু একবার কোলে থাকা পাগড়ির দিকে তাকায়, একবার সামনে থাকা তৈমুরের দিকে। তৈমুর চোখ দিয়ে ইশারা দেয় পরিয়ে দেওয়ার জন্য। নিশুর হাতে পাগড়ি পরে সবে দাঁড়িয়েছে তৈমুর। তখন নিচ থেকে তোফাজ্জল এহসানের কণ্ঠ ভেসে আসে, এই নিচে নামছো না কেন? এতদিন মাথা কাছিলে বিয়ে করবে বলে, এখন দেরি করছো কেন? তার কথা শুনে তৈমুর বন্ধুদের বলে, এই চল, বউ আনতে দেরি হয়ে যাচ্ছে। বউটা আমার অপেক্ষা করছে তো। তৈমুরের কথায় সাহেব মনে মনে মাথা চাপড়ায়। যেমন ছেলে তার তেমন বাবা, কেউ কারো থেকে কম যায় না। প্রিয়তাদের বাড়ির সামনে গেটের সামনে গেট ধরেছে তার কাজিনরা সবাই। সামনে দাঁড়িয়ে আছে সামিরা আর মিম। সামিরা আজ শাড়ি পরেছে, অবশ্য শাড়িটা তাকে আদিত্যই এনে দিয়েছে। সব গাড়ির আগে বরের গাড়ি কোণে বাড়িতে এসে থামে। গাড়ি থেকে নামে রুহানি, ইফা আর তৈমুর। একে একে সব গাড়ি এসে উপস্থিত হতেই সবাই মিলে এগিয়ে যায় গেটের দিকে। কোণে পক্ষ থেকে তাদের ডিমান্ড বলার আগে অভ্র পেছন থেকে এসে টাকার ফুল মিলিয়ে বানানো একটা বুকে রাখে টেবিলের উপর। বড় বুকেটা বানানো হয়েছে 1000 টাকার নোট দিয়ে। কি বেয়ান সাহেবরা, ডিমান্ড কি ফুলফিল? সামিরা, মিম সহ উপস্থিত সকলে বুককে দেখে খুশিতে আত্মহারা। তাতে ডিমান্ড ছিল 20,000 টাকা, আর বুকেতে কম হলে 50,000 টাকা তো হবেই। গেটের সকল নিয়ম মেনে ভেতরে নিয়ে যাওয়া হয় বরপক্ষের আত্মীয়দের। তৈমুর স্টেজে বসে আছে, তার পাশে বসে আছে নিশু, তার পাশেই চেয়ারে বসে আছে অভ্র, রবিন, আক্কাস, শাহেদ আর মুবিন। তৈমুর বারবার ফোন বের করে কল করছে প্রিয়তাকে। সে বলেছিল তৈরি হয়ে প্রথমেই তাকে ছবি দিতে, কিন্তু মেয়েটা এখনো তাকে ছবি তো দূরে থাক, একবার কল পর্যন্ত তুলছে না। এই মেয়েটার জ্বালাতনে সে সত্যি পাগল হয়ে যাবে। ইফাকে দেখার পর থেকে মুবিনের মন আনচান করছে, বারবার দৃষ্টি শুধু তার দিকেই যাচ্ছে। এটা মোটেও ভালো লাগছে না মুবিনের। যথাসাধ্য চেষ্টা করছে নিজেকে সংযত রাখার, কিন্তু চিঠির সাথে ফুলটা যে সে খুব শখ করে এনেছিল। এই বাড়িতে এসেছে অনেকক্ষণ, তবে এখনো ফুল দেওয়ার সুযোগটাই পায়নি, বা ইফার সামনেও যায়নি মুবিন। এমন সময় তৈমুরের জন্য খাবারের ডালা নিয়ে উপস্থিত হয় মিম, সামিরা সহ আরো কয়েকজন। এই ফাঁকে মুবিন ওয়াশরুমে যাওয়ার বাহানায় বের হয়। ছাদে বিয়ে স্টেজ করা হয়েছে, মুবিন নিচে নেমে আসে। তখনই প্রিয়তার ঘর থেকে ইফা বেরিয়ে আসে। ইফা তখনও মুবিনকে দেখেনি। খাবার টেবিলের সামনে এসে গ্লাসে পানি ভরছিল সে। বাড়ির অধিকাংশ মানুষ এখন খাওয়ার ওখানে বিধায় ড্রয়িং রুমে সামান্য কিছু মানুষের আনাগোনা। আশেপাশে যারা আছে মুবিন তাদের চেনে না, তবে বরযাত্রী আসা সকলে এখন খেতে বসেছে। এখানে ইফার পরিচিত কেউ নাই হয়তো, এই ভেবে মুবিন এগিয়ে যায় ইফার দিকে। ইফা তখন পানি খাচ্ছিল। মুবিনকে আসতে দেখে সহসা চোখ বড় বড় হয়ে যায় তার। মুবিন হাতে থাকা লাল গোলাপ ফুলটা টেবিলে রেখে দেয়, ফিসফিস করে বলে, ইফা, এটা আপনার জন্যে। বলেই পাশ থেকে পানি ভর্তি গ্লাস থেকে পানি খেয়ে চলে যায়। ইফা তখন হতভম্ব হয়ে তার যাওয়ার পানে তাকিয়ে আছে। লোকটা কি সুন্দর, এত লোকের মাঝে ভাবলেশীন ভাবে ফুল রেখে চলে গেল। বিয়েতে লাল বেনারসি বাঙালিদের ঐতিহ্যের এক অংশ। আজকাল বিয়েতে সাদা সবুজের ট্রেন্ড থাকলেও প্রিয়তা নিজেকে লাল টুকটুকে বউ সাজিয়ে তুলতে চেয়েছিল, তাই তো লাল খয়েরি বেনারসি শাড়িতে বউ সেজেছে প্রিয়তা। তার বিয়ের গয়না থেকে শুরু করে শাড়ি, সকল কিছুর মাঝে রয়েছে ঐতিহ্যের ছোঁয়া। প্রিয়তা পাশেই বসেছিল। মিম খাওয়ার পর্ব শেষ করেই এখানে এসেছে সে। তৈমুর ভাইকে দারুণ লাগছে আপু, তুমি খেয়েছো কিনা জিজ্ঞেস করেছিল আমাকে।
মিমের কথায় মুচকি হাসে মেয়েটা। সে নিশ্চিত লোকটা ফুলে আছে হয়তো। বারবার বলছিল তৈরি হয়ে ছবি দিতে বা ভিডিও কল করতে, সে একটাও করেনি। কেন করবে? একবারের সামনে থেকেই দেখবে, তার আগে নো দেখা দেখি। তোরে ফুলকে দিল? রুহানির প্রশ্নে আমদামতা করে হিফা। বিয়ে বাড়িতে কি ফুলের অভাব হয় নাকি আপু? স্টেজ থেকে নিয়েছি। বলেই বোকার মতো হাসে ইফা। বোঝার চেষ্টা করছে রুহানি কি তার কথা বিশ্বাস করেছে নাকি করেনি। তরমুজ স্টেজে বসে আনজান করছে, প্রিয়তাকে দেখতে ইচ্ছা করছে, কিন্তু বেয়াদবটা কল ধরছে না। একবার কাছে পেয়ে নেই, ওরা আজ খবর করবে তৈরি মনে মনে ভেবে নেয়। মাত্র কাজে তার বিয়ে পড়িয়ে গেল, প্রথমবারের মতো এইবারও ফটফট করে কবুল বলে দিয়েছে ছেলেটা। বন্ধুরা পিঠ পিছে হাসছিল, কিন্তু তৈমুর সেই দিকে কান দেয়নি। বলুক, আজ ওদের যা ইচ্ছা বলুক। তৈমুরের সাথে প্রিয়তার কাজিনরা ছবি তুলতে এসেছিল। ছোট এক ছেলেকে দেখে তৈমুর চিনে ফেলে, এটা তো প্রিয়তার ছোট মামার ছেলে। তৈমুর তাকে ডেকে আনে। তোমার নাম কি বাবু? আমার নাম হামিদ, আমি বাচ্চা নই, ক্লাস 2-তে পড়ি। পাশ থেকে রবিন ফোরন কাটে। এই শালা, ওকে ছোট বলছিস কেন? ভাইয়া ডাক। তৈমুর ওকে পাত্তা দেয় না। তুমি চকলেট খাবে? ছেলেটা মাথা নাড়ে, হ্যাঁ সে খাবে। তৈমুর আঙুল দিয়ে শাহিদের দিকে দেখিয়ে হামিদকে। ওই ভাইয়া তোমাকে চকলেট কিনে দেবে, কিন্তু তোমাকে একটা কাজ করতে হবে। ছেলেটার চোখে মুখে আগ্রহ দেখা যায়। কি করতে হবে? নিচে ডান পাশের ঘরে যে মেয়েটা বসে যে আছে, ওর একটা ছবি এনে দেবে। ও, ওটা তোমার প্রিয়তাপুর ঘর? হ্যাঁ, ওর ছবি আনবে। বলো না কিন্তু, আমি বলেছি। সমস্যা নেই ভাইয়া, আমি বলবো না। ছেলেটা মাথা নাড়াতে নাড়াতে শাহেদের সাথে চলে যায়। এ ভাই, তোর মাথায় কি সমস্যা আছে? প্রিয়তার ছবি লাগবে আমার, যে কেউ গিয়ে তো আনতে পারতাম। তোরে গেলে প্রিয় বুঝে যেত যে আমি পাঠিয়েছি। তপ্রাক শ্বাস ফেলে রবিন, অবলকে ফিসফিস করে বলে, ভাই, এ তো দেখার জন্যই পাগল হয়ে যাচ্ছে, রাতে যে কি করবে কে জানে। তুই কর শালা, আশেপাশে অনেক মানুষ। কেউ তাদের ফিসফিস কথা শুনল না, এমনকি পাশে বসে থাকা মুবিনও না। সে তো তার ভাবনায় মশগুল, বসে বসে ভাবছে কবে তার জীবনে এমন এক দিন আসবে। আদৌ আসবে তো? রাতে দ্বীপ্রহর চলমান। ড্রেসিং টেবিলের সামনে বসা প্রিয়তার দৃষ্টি সামনের আয়নায়। নিজের মুখশ্রী খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে ব্যস্ত মেয়েটা। কাল পর্যন্ত তার নাকের ফুটোতে এক বিন্দির মতন নাকফুল ছিল, আর সেখানে চিকচিক করছে ক্রিস্টাল ডায়মন্ডের নাকফুল। বড় নাকফুল সে পড়তে চাইতো না কখনো, কিন্তু আজ যেন এই একটা জিনিসই তার পরিচয় বহন করছে। বিয়ের শাড়ির বদলে এখন শুভ্ররাঙা পাতলা ফিনফিনে শাড়ি শোভা পাচ্ছে প্রিয়তার গরমে। চোখগুলো কেমন ফুলে ফুলে আছে। বিদায় বেলা অতিরিক্ত কান্নার দরুন চোখ মুখের নাজেহাল অবস্থা হয়ে আছে মেয়েটার। চোখ ঘুরিয়ে সম্পূর্ণ ঘর এক পলক তাকিয়ে দেখে নিল সে। সচরাচর তৈমুরের ঘর এমন গোছানো সে আগে কখনো দেখেনি। সোফার উপর একটা বাড়তি কাপড় নেই, আলমারি থেকে কাপড় বাইরে বেরিয়ে নেই। ডান পাশে সম্পূর্ণ দেয়াল লাল পর্দা দিয়ে ঢেকে রাখা। খাটের উপর নজর যেতে লজ্জায় মাথা নামিয়ে নেয় মেয়েটা। তার খুব লজ্জা লাগছে। সম্পূর্ণ খাট লাল আর সাদা গোলাপ দিয়ে সাজানো। নিজের বাসর ঘর না হলে প্রিয়তা ফটফট করে ছবি তুলে নিত কয়েকটা, কিন্তু এখন তো সে লজ্জায় সেটিকে মাথা তুলে তাকাতে পারছে না। একে তো এই পাতলা শাড়ি, তার উপর ঘরের ছিমছাম পরিবেশ। রোমাঞ্চকর পরিবেশে মেয়েটার তনু মন কেঁপে উঠছে ক্ষণে ক্ষণে। ঘরের দরজায় কারো পায়ের শব্দ পেতে প্রিয়তা বসা থেকে উঠে দাঁড়ায়। গুটি গুটি পায়ে খাটের মাঝে গিয়ে বসে। পাশে থাকা লাল ওড়না দিয়ে মাথায় বড় করে ঘুমটে টানা দিয়ে হাঁটুতে মাথা ঠেকিয়ে পড়ে বসে রইল। তৈমুর ঘরের দরজা থেকে ভেতরে আসতেই দৃষ্টি পড়ে খাটের মাঝে বসে থাকা বউটার দিকে। সাদা শাড়িটাতে যেন মেয়েটাকে স্নিগ্ধ ফুলের মতন লাগছে। হালকা শ্বাস ফেলে তৈমুর এগিয়ে যায় খাটে বসে থাকা রমণীর দিকে। প্রিয়তা তৈমুরকে আসতে দেখেছে, কিন্তু মাথা তুলে তাকানোর সাহস হয়ে ওঠেনি। বুকের ভেতর ধূপধাপ শব্দ করা হৃদযন্ত্রটা দ্রুত থেকে দ্রুততম হয়ে উঠছে। খাটে উঠে বসবে সেই মুহূর্তে তৈমুরের মাথায় একটা ফুল এসে পড়লো। তা দেখে তৈমুর বিড়বিড় করে, ঝাঁকি খাওয়ার আগে ফুল পরে সব শেষ হয়ে যাচ্ছে। আচ্ছা। তৈমুরের বিড়বিড় করে বলা কথাটা প্রিয়তা শুনতে পায়। সহসা চোখ বুজে নেয় মেয়েটা। এই লোকের মুখে লাগাম নেই নাকি? প্রিয়? তৈমুরের কণ্ঠ সবসময় মতো নয়, কেমন শোনাচ্ছে জানো? জি। ঘুমটার আড়াল থেকেই উত্তর করে প্রিয়তা। প্রিয়তা হাঁটুতে মুখ ঠেকিয়ে বসেছিল। তৈমুর মুখে উত্তর না করে শাড়ির নিচের অংশ থেকে প্রিয়তার পা টান দিয়ে সোজা করে।
এহেন কাণ্ডে প্রিয়তা চমকে ওঠে, বাধা দেয় তার কাজে। কি করছেন আপনি? পায়ে হাত দিচ্ছেন কেন? আপনি আমার থেকে বয়সে বড়। তৈমুর মুখ উঁচিয়ে কিছু একটা বলে, যা শুনে প্রিয়তার কান গরম হয়ে ওঠে। আজকে আর সে ভালো মন্দ একটা কথাও বলবে না। যাই বলুক, লোকটা ঘুরিয়ে পেঁচিয়ে ওদিকেই নিয়ে যায়। তার ভাবনার মাঝে তৈমুর তার কোলে মাথা রেখে শুয়ে পড়ে। কিং সাইজ বেডে প্রিয়তা মাঝখানে বসেছিল, যার দরুন তৈমুরের পেশিবহুল শরীরের কিছুটা অংশ খাটের বাইরেই ঝুলছে। সেদিকে তার খেয়াল নেই। কোলে মাথা রেখে 2 হাত দিয়ে প্রিয়তাকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরে। এই যে শুনছো মাই প্রিয় শ্রোতা বন্ধুরা, তোমরা শুনছো সিটি অফ লাভ প্রেরিত প্রেমে সিক্ত গল্প। আর আমাদের সাথে পথ চলতে ডু লাইক, কমেন্টস অ্যান্ড শেয়ার। আর সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবে না। টাটা।